শিশির কত পদাবলী অংশুমালী। দর্শক, অংশুমালীর লাইভ ক্ষণকালে আপনাদের স্বাগত। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কলকাতা, ভারত থেকে কবি উজান উপাধ্যায়। উজান উপাধ্যায়, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ক্ষণকাল লাইভে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও। এর আগেও অংশুমালীর ক্ষণকাল এই অনুষ্ঠানে আমি আপনাকে দেখেছি, আপনার কথা শুনেছি। আজকে আমাকে আমন্ত্রণ জানানোয় অংশুমালীকে, আপনাকে, সন্ধি সাহেব যিনি নিয়মিত যোগাযোগ রাখেন আমার সাথে, তো আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ উজান উপাধ্যায়, কবি উজান উপাধ্যায়, এবং সাথে পেশায় শিক্ষক, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখন আমি একটি হায়ার সেকেন্ডারি স্কুল, মানে উচ্চ মাধ্যমিক স্কুল এর প্রধান শিক্ষকতার দায়িত্ব পালন করছি আর কি। আচ্ছা, শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে, শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করাটা খুব কঠিন একটা ব্যাপার। আবার লেখালেখির সাথেও তার একটা মানে যোগসূত্র আছে, শিক্ষকতার সাথে লেখার একটা কোথাও যেন যোগসূত্র আছে। এই যোগসূত্রটা মূলত কি উজান উপাধ্যায়? যোগসূত্রটা তো প্রথমত শিক্ষা বিষয়টাকে কেন্দ্র করে আমাদের তো একটা ছোটবেলা থেকে একটা আবর্তন ঘটে, এবং একটা প্রশ্ন আমাদের সামনে সবসময় ঘোরে যে আমাদের শিক্ষা কখন শুরু, কতদিন চলে। তো আমরা জানি কম বেশি সবাই যে এটা একটা অন্তহীন প্রক্রিয়া, আমরা আজীবন ছাত্র থেকে যাই। তো সেই জায়গা থেকে শিক্ষকতা করতে আসা একটা আবেগ নিয়ে, একটা পারিবারিক খানিকটা ঐতিহ্য বা ট্র্যাডিশন বলাই যেতে পারে। আমার মাও শিক্ষিকা ছিলেন, আমার মামা বা আমার দাদু এরা ছিলেন, যদিও আমার বাবা অন্য ধরনের একটি সরকারি চাকরির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু পরিবেশটা পরিবারের সবসময় একটা শিক্ষকতা কেন্দ্রিক বা শিক্ষা কেন্দ্রিক। সেই জায়গা থেকে যখন আমি শিক্ষকতাতে আসি, তখনই যে প্রথম সাহিত্য, সংস্কৃতি বা লেখালেখি এই বিষয়টা আমাকে টেনেছে সেটা নয়, মানে খুব ছোটবেলা থেকেই। তবে আমার শিক্ষকেরা, বিদ্যালয়ের শিক্ষকেরা, আমার বিশেষ করে আমার ইংরেজি বিভাগের শিক্ষক শঙ্করাচার্য রায়, আমার প্রধান শিক্ষক স্বর্ণকুমার বিশ্বাস, তারা আজকে এই মুহূর্তে আমাদের সাথে নেই, তারা চলে গেছেন। এছাড়াও এখনো জীবিত আছেন এমন অনেক শিক্ষক, তারা ছোটবেলায় ক্লাস ঘরেই নানা ধরনের সৃজনশীল লেখনী তারা আমাদের লিখতে বলতেন, ছোট গল্প লেখা, কবিতা লেখা, সেখান থেকে শুরু। তারপরে পরবর্তীতে পারিবারিক কারণেও খানিকটা যে বিভিন্ন সাংস্কৃতিক মহলের সাথে আমার একটু ওঠা বসা শুরু হয়। তারপরে একটু নাট্য জগতে চলে আসা, নাটকে একটা ভীষণ, থিয়েটারে একটা ভীষণ ইন্টারেস্ট আমার খুব ছোটবেলা থেকে ছিল। মানে আমি যখন ক্লাস 7, 8, 9-এ পড়ি তখন থেকেই স্কুলের নাটক অভিনয় করা বা এই জায়গাগুলো থেকে। এই যে থিয়েটারের কথাটা আসলো, থিয়েটারের কথাটা বললেন, অভিনয় এবং অভিনয়ের সাথে লেখালেখিরও একটা যোগসূত্র আছে। এটা যদিও মানে সংস্কৃতি এবং সাহিত্য, সংস্কৃতি এবং সাহিত্য পাশাপাশি যায়। হ্যাঁ, একদম। তো থিয়েটারের সাথে লেখালেখির একটা যোগসূত্র আছে, বুঝলাম। কিন্তু আপনি শিক্ষকদের কথা বললেন, সাধারণত পরিবারের বাবা মা, ভাই বোন বা কেউ লেখালেখির সাথে যুক্ত থাকেন, যাদের কাছ থেকে অনুপ্রেরণা পাওয়া যায়, অনুপ্রেরণার অংশ হিসেবে থাকে যারা, সেই জায়গাটা থেকে কেমন কেউ ছিল কিনা? হ্যাঁ, আমার দাদু, মানে আমার মায়ের বাবা, তিনি অসম্ভব ভালো লিখতেন। তিনি তো স্বাভাবিকভাবেই ধরুন 1940-50-এর সময়কার একটা মানুষ, যে সময় আর কি তিনি ছাত্র কলেজে পড়ছেন, তার পরবর্তীতে তিনিও শিক্ষকতা এসেছিলেন। আমি শুনেছি যে তিনি অনেক রকমের পেশায় তার জীবনে যুক্ত হয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ করেছেন, সাংবাদিকতাও করেছেন। তো আমার দাদু খানিকটা লেখালেখির সঙ্গে ভীষণভাবেই যুক্ত ছিলেন, এবং
যদিও আমি তখন খুবই ছোট এবং আমি খুব ছোট থাকতেই আমার দাদুকে হারিয়েছি, কিন্তু মায়ের কাছে বা মামাদের কাছে তার গল্প শোনা, এমনকি বাবার কাছেও তার ব্যক্তিত্বের কথা শোনা এবং তার লেখনীর প্রতি যে সাংঘাতিক একটা আবেগ। তো এখন খানিকটা আমার পরিবারে এরকম আলোচিত হয় যে আমার দাদুর কলমটা আম আ সৌভাগ্যবশত আমার পরিবারের অন্য কেউ ততটা আগ্রহী হয়ে ওঠেননি। আমার অন্যান্য ভাইরা বা পরিবারের বিভিন্ন দিকে যারা যুক্ত আছেন কমবেশি। কিন্তু আমি কোনোভাবে বোধহয় জানি না, এটা আমার কাছে খুবই সৌভাগ্যের মনে হয়, খুব আনন্দেরও মনে হয়। দাদুর সেই কাজটা যেটা তিনি কোথাও একটা অতৃপ্ত থেকে গিয়েছিলেন, কারণ তার সেইভাবে কোনো বই প্রকাশ পায়নি। বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশ হতো। তো খানিকটা সেই জায়গাটা, সেই ঐতিহ্যটা হয়তো বহন করতে পারছি। আমি জানি না কতটুকু পারি। তবে যখন অন্তত মা বা আমার মামারা বলেন যে, "না, তুমি দাদুর এই দিকটাকে নিয়েছো।" আ এটা তাদের কাছে খুব আনন্দের হয়। তখন আমারও ভেতর কোথাও একটা তৃপ্তি হয়। খুব মানে ক্লাস 3-4 এ থাকতে তাকে আমি হারাই। স্মৃতি খুব আবছা। তবুও এইটুকু মনে আছে যে যখন মামাবাড়ি যেতাম, তো একটা একদম আলাদা ঘরে দাদু সারাদিনই বসে থাকতেন। তখন অবসরপ্রাপ্ত, অনেকটা বয়স হয়েছে। একটা টেবিলে ঝুঁকে তিনি কলম দিয়ে কাগজে কি একটা যেন সবসময় করছেন। তিনি অসম্ভব ভালো সেতার বাজাতেন। তো এটা একটা সত্যি খুব বড় প্রাপ্তি যে আমার আ উম দাদুর যে কাজটা বা তার যে প্যাশনটা, তার আবেগটা, সেটা কোথাও একটা হয়তো একটু বহন করি আরকি। আমার কলমের মধ্য দিয়ে বা লেখনী, খুব সামান্য লেখনীর এই জায়গাটা থেকে। থিয়েটার করতেন। আপনি হ্যাঁ, নিজেকে অনেকটা কবিতা পুরুষ ভাবেন, চিন্তা করেন কবিতা পুরুষ হিসেবে। কিন্তু আপনি কবিতায় আসার আগে, সাহিত্যে আসার আগে কেন সংস্কৃতিতে ঢুকে গেলেন? হ্যাঁ, এটা যেটা প্রকৃত ঘটনা সেটা হচ্ছে আমার মা গানের মানুষ। আ তিনি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীর পাশাপাশি তিনি একজন শিক্ষয়িত্রীও ছিলেন। তো আমার মায়ের সংগীতের প্রতি যে আগ্রহ, তিনি এমনিউজ রবীন্দ্রসঙ্গীত এবং ক্লাসিক্যাল দুটোতেই। আ তো সেই জায়গা থেকে আ ছোটবেলা থেকে আমাদের এই অঞ্চলে যেখানে আমরা বসবাস করি সেখানে একটা সঙ্গীত সমাজ ছিল। আ সেখানে নিয়মিত আ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। মূলত রাগ প্রধানের অনুষ্ঠান, বিভিন্ন যন্ত্রানুসঙ্গীত। মাকেও আমি সেইসব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বলেছি এবং অত্যন্ত বিখ্যাত যারা সংগীতের মানুষ, আ অজয় চক্রবর্তী থেকে শুরু করে আরো অজস্র পণ্ডিত মানুষদের আমি আমার এই অঞ্চলে অনুষ্ঠান করতে আসতে দেখেছি। এই সূত্রে আমার বাড়িতে সাংস্কৃতিক জগতের মানুষদের খুব যাতায়াত ছিল। তো তাদের মধ্যেই কারো নাটকের প্রতি আগ্রহ বা কবিতা বলার প্রতি আগ্রহ, আবৃত্তির প্রতি আগ্রহ, সেই জায়গাটা থেকে কোন সূত্রে, এবং অবশ্যই এখানে আরো একবার আমি আমার শিক্ষক মহাশয়দের কথা বলব, শ্রদ্ধেয় শিক্ষকদের কথা বলব, যাদের মধ্যে কেউ আমাকে স্কুলে এই ধরনের একটু থিয়েটারে আগ্রহী করে তোলা, অভিনয়ে আগ্রহী করে তোলা। এই জায়গাটা থেকে পরবর্তীতে আমাদের অঞ্চলে এখানে কয়েকটি নাট্য সংস্থা, ময়ূখ বা পরবর্তীতে দৃষ্টি দত্তপুকুর, এরকম কিছু সংস্থায় আমি যুক্ত হয়ে পড়ি আরকি। তো তখন মঞ্চাভিনয় করতে থাকি, রবীন্দ্রনাথের নাটক বা অন্যান্য অনেক বিখ্যাত নাটকে আমি নিজে অভিনয় করতে থাকি। এই জায়গা থেকে এই নির্দেশকেরা আমার মধ্যে কিছুটা লেখনীর খোঁজ পেয়ে তারা আমাকে বলেন যে, "তুমি থিয়েটারে স্ক্রিপ্ট করো, নাটক লেখো।" সে কাজটাও আমি শুরু করি এবং আমার কয়েকটি নাটক মঞ্চস্থ হয়। এই বিষয়টা ২০১৫-১৬ পর্যন্ত চলে। আমার পড়াশুনো, কলেজ, ইউনিভার্সিটি এগুলো সম্পূর্ণ হয়ে এসে আ যখন আমি চাকরি পেয়ে যাই তারপরেও চলতে থাকে। স্কুল লাইফ, কলেজ লাইফ থেকেই চলতে থাকে। এই সময় এসে আমি পরপর কিছু নাটক লিখতেও থাকি। সেগুলো অভিনয় হতে থাকে এবং আমি আরো একটা কাজ করি, সেটা হচ্ছে আমি যে স্কুলে তখন আমি সাধারণ একজন সহশিক্ষক। আমি ছাত্রছাত্রীদের নিয়ে আমি অভিনয় করাতাম। তাদের নিয়ে বিভিন্ন জায়গায় যেতাম। এটা করতে যেটা হয়, উম ২০১৬ সালে আমি বাবাকে হারিয়ে ফেলি আরকি। আগস্ট মাসে একদম আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে আমার বাবা চলে যান। সেই সময়ে তো আমার বাবা-মার জীবনে একটা খুব বড় ব্যাপার। হয়তো যারা নিয়মিত আমার লেখা পড়েন তারা খানিকটা টের পাবেন। তো যাক, এখনো মাকে আমি আর আমার কাছে আছেন, আমার কাছে আমার সঙ্গে থাকেন আরকি। তো সেটা খানিকটা সৌভাগ্য। যাই হোক, যেটা বলার যে ওই তখন
বাবা চলে যান এবং একটা মাথায় বাজ পড়ার মতো, একটা আকাশ ভেঙে পড়ার মতো। এবং আমি ওই নাটক করতে গেলে যেটা হয়, বিভিন্ন জায়গায় ছুটে বেড়ানো, আমার সন্তান তখন খুব ছোট, সেই জায়গায় বুঝি যে আর ওইভাবে ছুটে বেড়ানো, গোটা রাজ্যের এ জেলা ও জেলায় প্রান্তর ও প্রান্ত ছুটে বেড়ানোটা কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু কিছু একটা করব, একটা অদ্ভুত ভেতরে যন্ত্রণা। আর কবিতার প্রতি একটা ভালোবাসা তো ভেতরে ছিলই, একটু লিখতাম, কিন্তু এত নিয়মিত কবিতাকে আঁকড়ে ধরাটা কিন্তু সেই ওই ঘটনাটার পর থেকে আমাকে আস্তে আস্তে একটু ভেতরে ভাবায়। আমি বসে পড়ি, আমি একটা ছোট্ট চার দেয়ালের মধ্যে নিজেকে আটকে খুঁজতে থাকি একটা কথা, কোনোভাবে একটা রেস্কিউ, একটা মুক্তি। তারপরেই কবিতাকে আরো বেশি করে আঁকড়ে ধরা আর কি। কবি পরিচয়টা কেমন লাগে? নামের শেষে যখন কবি বা আগে যখন কবি বসে, কবি উজান উপাধ্যায় বা আমরা যেমন যেভাবে বললাম যে কবি, কবিতা পুরুষ, এই নামটা কিভাবে উপভোগ হ্যাঁ, করেন? এইটা খুব 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 ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমি যখন লেখালেখি করতে থাকি, একদম সত্যি কথা হচ্ছে, আমার প্রথমে কিন্তু ফেসবুকের মধ্য দিয়েই আমার কবিতা লেখা শুরু। মানে সেই অর্থে কবিতা তো নিশ্চয়ই আগেও লিখেছি, সেই অর্থে আমার এখান থেকে শুরু। এবং যেটা যে এখানে অনেক বন্ধু বান্ধব লেখার তারা পছন্দ করতে থাকেন, কেউ কেউ কথা বলেন, বা আস্তে আস্তে বিভিন্ন সংস্থার সাথে একটু পরিচিতি হয়, প্রকাশকেরা কেউ কেউ আগ্রহী হন, পত্রিকার সম্পাদকরা। এরকম সময় আমাকে এই 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 আপনার এই মজাদার প্রশ্নটা আমার বন্ধুদের মধ্যে কাউকে আমি করতে দেখেছি, যে যে কবি নামটা অনেক সময় হয়েছে যে আমি নিজেই হয়তো একটা কবিতা লিখে নিচে কবি উজান উপাধ্যায় এরকম লিখেছি আর কি। তো আমাকে কেউ কেউ মানে একটু প্রতিবাদের সুরে যে নিজেই নিজেকে কবি বলা বা কবি ভেবে ফেলা। এখন বিষয়টা তো খুব বিচিত্র, এটা নিয়ে বিভিন্ন মতামত আসতে পারে। এবং সত্যি তো, আমরা যদি কোনো একটা পেশায় যুক্ত হই, আজকে আমি শিক্ষকতা করি এবং আমি একটা সরকার নিযুক্ত একটি বিদ্যালয়ে আমি শিক্ষক হিসেবে আছি বা প্রধান শিক্ষক হিসেবে আছি, এখানে আমি আমার নামের আগে শিক্ষক বসাচ্ছি, এতে কোনো আপত্তি নেই। কিন্তু কবি তো কোনো পেশা নয় বা কোনো পেশাগত জায়গা থেকে প্রাপ্ত কোনো উপাধি নয় বা ডেজিগনেশন নয়। জানি না, মানে এখন এই মুহূর্তে আমি এমন একটা পদে আসিন যে কাজের ভীষণ চাপ, এটা কম বেশি সবাই বোঝেন। আমাকে আজও আমার এক পুরনো সহকর্মী দেখা হয়ে গিয়েছিল, তিনি আমার বাড়িতে এসেছিলেন একটি কাজে। তো যাই হোক, তিনি আমাকে প্রশ্ন করেন যে কবিতা দেখতে পাই না, কিন্তু কোনো কারণে তার কাছে হয়তো পৌঁছয় না ফেসবুকে, কিন্তু আমি কিন্তু নিয়মিত লিখি। এবং আমার কোথাও একটা মনে হয় যে আমার একেবারেই আত্মগত ভাবনা, আত্মগত অনুভব, যে আমার বোধহয় কোনোভাবে না লিখলেই নয়। কাজে আমি এই তকমাটা বা যাই হোক, এটা আমার নামের সঙ্গে আমি খুব অস্বস্তি বোধ করি না। অবশ্যই অবশ্যই আমি যেগুলো লিখি সেগুলো কতটুকু কবিতা কি বৃত্তান্ত, সেটা পাঠকেরা বিচার করবেন, সময় বিচার করবে, আপনারা বিচার করবেন। আমার কিন্তু কোথাও একটা মনে হয় আমৃত্যু, যদি মৃত্যু কোথাও থাকে, আজন্ম যদি জন্ম কোথাও থাকে, আমি সবচেয়ে বেশি পছন্দ করি আমার সঙ্গে এই, মানে কারণ আমি আমার নামের সঙ্গে কবি লিখলে হয়তো কবিতাকে আমি সঙ্গে রাখতে পারি। আমি রাখতে তাকে পারবো কিনা সেটা আপনি তার আপনি ইচ্ছে। কবিতার কথা বললেন যে আপনার লিখতেই হয়, এমন একটা তাড়না থাকে ভেতরে। যদি তাড়না থাকে তাহলে এই যে কবি লেখাটা, কবিতা আপনার নামের সাথে যদি কবি উজান উপাধ্যায় যুক্ত হয়, হ্যাঁ, বা আপনি অনেকেই দেখি লেখেন না, কবি নিজেই লেখেন কবি। হ্যাঁ? আপনি যেমন বললেন যে চাকরি জীবনের শিক্ষক আপনি, আপনি উজান উপাধ্যায়। আপনি কি আপনার উজান উপাধ্যায়ের সত্তাটাকে ঢেকে দিতে চাচ্ছেন কবি নামের আড়ালে? না, এটা অ্যাকচুয়ালি এই যে নাম বা পরিচিতি, এটা তো খানিকটা ঠিকানার মতো, একটা অ্যাড্রেস। কারো কাছে পৌঁছতে গেলে একটা ঠিকানা লাগে, তেমনি আমি
এই পৃথিবীতে জীবিত অবস্থায় আছি, একটা অবস্থানে আছি, কিছু মানুষের সঙ্গে আমার এখানে প্রশ্ন করি একটু, শক্তি হুম, চট্টোপাধ্যায় নিশ্চয়ই। শক্তি চট্টোপাধ্যায়ের পরিচিতি দিতে গেলে কি তার সাথে কবি লাগাতে হয় বা সুনীল গঙ্গোপাধ্যায়? না, একদমই নয়, একদমই নয়। সেটা তো নিশ্চিত, একদম নিশ্চিত যে এই শব্দটা নিজের সঙ্গে যুক্ত করা সেটা কতটা পারমিসেবল, কারণ কবিতা নিজে তাকে কতটা অ্যালাউ করেন। শক্তি চট্টোপাধ্যায় একটা বিস্তীর্ণ সময়ের মধ্য দিয়ে উঠে আসা একটা মানুষ, যিনি শক্তি চট্টোপাধ্যায় রূপে আমাদের কাছে প্রকাশ পেয়েছেন। তার আগে ডেফিনেটলি কবিতা আমরা বসিয়ে দিই, এবং এক্ষেত্রে এটাও ঠিক যে আমি তো বললাম যে আমি এখানে আমার নামের আগে কবি বসাই বা না বসাই, আমার আগে কবি বসানো উচিত কি উচিত না, এটা ডেফিনেটলি পাঠকেরা ধার্য করবেন। আমি যেটা বললাম, আমার নামের আগে কবি বসাই কি না বসাই, পরিচিতি দেওয়ার সময় কবি বলি কি না বলি, আমি নিজে ভেতরে ভেতরে একটা অনুভূতির মধ্যে থাকি, কবিতা কেন্দ্রিক জীবনযাপন করার একটা ভালোবাসা বা ভালো লাগার মধ্যে থাকি আর কি। এতে আমার আত্মপরিচয় হিসেবে এখানে এই শব্দটাকে ব্যবহার করার মধ্যে উজান উপাধ্যায়, এই যে কবি, কারো দেখা যায় কবিতা, যারা কবি আছেন যাদের কাঁধে একটা ঝোলা থাকে, পায়ে একটা চটি থাকে, উদ্ভ্রান্ত দৃষ্টি থাকে। এই যে কবি সেজে যাওয়ার একটা ব্যাপার, কবি তো আসলে হয়ে যায়, হওয়া যায় না, কবি সাজা যায় না, কবি হয়ে একদম আসে। একদম এই যে প্রদর্শনবাদিতা, এই যে কবি সাজার একটা প্রদর্শনবাদিতা, এটা কেন মানুষ করে আপনার কি মনে হয়? না, এগুলো সত্যি কথা, কোনো যৌক্তিকতা নেই। এগুলো সময়ের দ্বারা বিচার্য হয়েছে বহু বছর ধরে, দীর্ঘ বছর ধরে, যে কোনো পোশাকের আড়ালে তো কবিসত্তাকে লুকিয়ে রাখা যায় না, বা কোনো পোশাক দিয়ে কবিসত্তাকে আলাদা করে প্রকাশও করা যায় না। মানুষটা দেখতে কেমন, বা তাকে কি চেহারায় আমরা সামনে পেলাম, আজকে ধরুন অডিও ভিজুয়াল জগৎটা এত বেশি আমাদের সামনে এসেছে, যার জন্য আমরা দেখতে পাই। এর আগে তো একটা বই প্রকাশ পেলে তাতে হয়তো প্রচ্ছদে বা প্রচ্ছদের ভেতরে মলাটে কোথাও কবির ছবিটা পেয়ে আমরা অনেক কবিকে চিনেছি। আমরা বহু কবির হয়তো সেই অর্থে চেহারা জানতেও পারতাম না, কারণ পত্রিকা বা বিভিন্ন জায়গায় সবসময় যে ছবি থাকে তা নয়। সেই জায়গা থেকে এই পোশাক নির্ভর আত্মপ্রকাশের জায়গাটা ডেফিনেটলি আমি অন্তত কোনোভাবেই খুব একটা মানে সমর্থন করি না আর কি। এর খুব একেবারেই যৌক্তিকতা নেই, কারণ আমরা তো অ্যাকচুয়ালি অক্ষর জন্মটার জন্য তাকিয়ে থাকি, সে মানুষটার আঙুল থেকে অর্থাৎ প্রদর্শনবাদিতাটাকে আপনি মানে ভালোভাবে দেখেন না, যেটা মানে আপনার কাছে গ্রহণযোগ্য নয়। না, প্রদর্শনবাদিতাকে আমি একেবারেই সত্যি করাই ভালোভাবে দেখি না, বা বিজ্ঞাপনের যে হুজুগটা সেটাকে একেবারেই ভালোভাবে মুখ দেখি। ঢেকে যায় বিজ্ঞাপনে, শঙ্খ ঘোষের, তাই তো? হ্যাঁ, 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 একদম। কিন্তু এইখানে আমি একটু প্রশ্ন করি, যদিও এটা আপনার জন্য হয়তো একটু বিব্রতকর হবে। হ্যাঁ, এই যে আপনার সাথে আমি কথা বলছি, হ্যাঁ, আপনার পিছনে আপনি একটা বইয়ের আলমিরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেক হ্যাঁ, বই দেখতে পাচ্ছি। আমি অনেকের সাথেই কথা বলেছি। আমি যেহেতু সাংবাদিকতা করি, আমার অনেকের ইন্টারভিউ হ্যাঁ, করতে হয়েছে। যেখানেই করতে গেছি দেখেছি তারা একটা জায়গা খুঁজে নিয়েছেন যেন পেছনে বই থাকে। অর্থাৎ এই যে হ্যাঁ। বই থাকাটা কি, এটা কি পাণ্ডিত্যের লক্ষণ বা না, না। প্রকাশ করার জন্য বা না অন্য কিছু, এই ধরনের প্রদর্শনবাদী চিন্তা থেকে এটা হয় কিনা? এটা আমি হ্যাঁ, আপনাকে মিন করছি না, কিন্তু এটা আপনার পিছনে দেখে, আপনি যেহেতু প্রদর্শনবাদিতা পছন্দ করেন না, তাই আপনার কাছ থেকে এই চিন্তাটা জানতে চাচ্ছি যে মানুষ কোন চিন্তা থেকে আসলে এই জায়গাগুলো কি করে যে আমার পিছনে বই থাকতে হবে। আমি যেন বই প্রেমী, আমি যেন লেখক হতে গেলে পিছনে একটা বইয়ের আলমিরা থাকতে হবে, না হলে এলোমেলো বই থাকতে হবে। অনেক মানে এলোমেলো একটা টেবিল থাকতে হবে। হ্যাঁ, হুম, আমি যেমন আমার স্টুডিওতে এখন বসে আছি, আমার পিছনে মিউজিক সিস্টেম আছে। হুম, কিন্তু আমি যে একজন পণ্ডিত মানুষ দেখানোর জন্য যদি আমার স্টুডিওতে বই দিয়ে সাজাতাম, এটা তো প্রদর্শনবাদিতায় চলে যেত। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? একটু না, জানতে এইটা চাচ্ছিলাম। প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বললেন আর কি শুরুতেই, যে বিব্রত হয়তো হওয়ার মতো প্রশ্ন, একেবারেই বিব্রত হওয়ার মতো প্রশ্ন নয় এটা আমার কাছে অন্তত। কারণ এর আগে আমি অনেক এই ধরনের অনুষ্ঠান করেছি, লাইভ করেছি। সবসময় যে আমি বই ঘরে বসেছি বা আমার চারপাশে বই দেখা গেছে তা নয়। অ্যাকচুয়ালি আমার অবস্থানগতভাবে আজকে ধরুন একটা ব্যাপার থাকে, এই ধরনের অনুষ্ঠানে বসলে একটা নৈঃশব্দ বা খানিকটা, বিভিন্ন ঘরে বিভিন্ন মানুষেরা পারিবারিক তারা রয়েছেন, মুভমেন্ট করছেন, বিভিন্ন কাজে ব্যস্ত।
বা বাড়িতে একটু গেস্টও আছেন আমার। তো সেই সব কারণে আমি যখন আপনার সাথে আমার এই অনুষ্ঠানের আগে একটা কথা হলো যে আমি বললাম হ্যাঁ আমি 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে আসছি, সেই সময় আমার প্রথম খোঁজার জায়গাটা ছিল যে একটু এমন একটা জায়গা যেখানে আমি বসে কিছুক্ষণ কথা বলতে পারবো, অন্যান্য বিষয় বা অন্যান্য মানুষেরা অন্তত এই জায়গাটা আসবেন না। এই জায়গা থেকে এই পড়া ঘরটা, এটা আমার একটু পড়ার ঘর বা এখানে আমার বইপত্রগুলো থাকে, সেই জায়গা থেকে বেছে নেওয়া। এবং আজকে ইনসিডেন্টালি এরকমই হয়েছে যে আমি বসেছি, পিছনে কিছু বই দেখা যাচ্ছে। তবে আমি বহু লাইভ অনুষ্ঠান বা বহু পত্রিকা বিভিন্ন জায়গায় করেছি, সবসময় যে এই অবস্থানে গেছি সেটা নয়। এটা আপনি ব্যক্তিগতভাবে নিয়েন না, আমার চিন্তাটা যে এই ধরনের প্রদর্শনবাদের যে চিন্তাটা এখানে মানে এই না, আপনার বই এটা দেখে আমার এই কথাটা আমি মনে হলো যে এটা সাম্প্রতিককালে আসলে অনেকেই করার চেষ্টা করেন। এই চেষ্টাটা কেন? এই ধরেন কবি হতে গেলেই আপনার ঝোলা কাঁধে নিতে হবে, চটি পড়তে হবে, পাজামা পাঞ্জাবি পড়তে হবে। এই যে একটা ড্রেস আপ এর একটা চিন্তা, একটা ড্রেস কোড বানিয়ে ফেলা। হ্যাঁ, একটা মানে আপনি বসবেন যে এখানে আমার পাণ্ডিত্য প্রদর্শনের জন্য পিছনে বই লাগবে। হয়তো আপনি মানে একজন কবি চুপচাপ বসে আছেন বা একজন লেখক চুপচাপ বসে আছেন। তাদের কথার যে বা স্বাভাবিক মানুষের কথা না, একটু অস্বাভাবিক হতে হবে, একটু ভারী কথা বলতে হবে। এই যে প্রদর্শনবাদের জায়গাটা, এটাকে আপনি কিভাবে দেখেন? সেটা একটু জানতে চাচ্ছিলাম। অ্যাকচুয়ালি দেখুন, এইটা মানুষের আত্ম অনুসন্ধানের একটা ব্যাপার তো, এবং এই ধরনের কিছু ইলিউশনের মধ্যে মানুষ থাকেন, কিছু ভুল বা ভ্রান্ত বোধের মধ্য দিয়ে মানুষের যাত্রা চলে। এবং এই যে প্রদর্শনবাদিতার জায়গাটা আপনি বলছেন, মানুষের মধ্যে এগুলো নানাভাবে জেনারেট করে তার বিভিন্ন জীবনযাপনের বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে এটা ঘটে আর কি। এই ব্যাপারগুলো মানুষকে আক্রান্ত করে। তো আর তারপরে মানুষেরই নিজের মধ্য দিয়ে সেই আত্ম উপলব্ধি বিভিন্ন স্তরের মধ্য দিয়ে সেইগুলো থেকে হয়তো কোথাও তিনি মুক্ত হতে পারেন। কেউ পারেন, কেউ পারেন না। তো এই জায়গাগুলো তো মানুষের একটা বোধ যেভাবে মানুষকে ঘিরে রাখে বা তার ভেতরে যেভাবে সঞ্চারিত হয় সেই জায়গা থেকে হয়। এবং সর্বশেষ বিষয়টা তার নিজের বাচ্চাটা তিনি কিভাবে দেখছেন, এটা তো একটা অবশ্যই বিষয়। আর যেহেতু এটা খানিকটা একটা প্রকাশ মাধ্যম, তিনি কবিতা লিখছেন কি তিনি ছবি বানাচ্ছেন, এই ধরনের কাজ যেটা অন্য মানুষের কাছে পৌঁছবে, কেউ দেখবেন, কেউ পড়বেন, তারপরে সেই মানুষটার সঙ্গে ওই ছবিটার মধ্য দিয়ে বা ওই লেখাটার মধ্য দিয়ে খানিকটা কমিউনিকেট করবেন, সংযোগ রক্ষা করবেন, যুক্ত হবেন। তো সেখানে সেইটাই প্রধান হয়ে দাঁড়াবে একটা সময়ে, ডেফিনেটলি সেটাই প্রধান হয়ে দাঁড়াবে। মানুষ কিভাবে প্রকাশ করছেন, কিভাবে সাজিয়ে বসছেন, এটা কখনোই শেষ পর্যন্ত থাকে না। এই জায়গা থেকে আমি আরেকটা প্রশ্ন করি। যেমন আমরা যখন সাধারণ মানুষ কল্পনা করে একজন লেখকের চরিত্র, একজন কবির চরিত্র, তখন কিন্তু এরকম একটা মানে আ চোখের ক্যানভাসে কিন্তু এমনই একটা ছবি ভাসে। এটা কিন্তু আমরা রীতিমতো একটা প্রতিষ্ঠা করে দিয়েছি যে না, এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে ব্যাপারটা যে না, এরকম একটা ছবি ভাসতে হবে। এই ক্ষেত্রে আবার কিছু সমস্যাও আছে যে সাধারণ যারা মানুষ আছে, একটা ছেলে যখন যেহেতু সাহিত্য করে আসলে পেটে ভাত জোগে না, যোগ আ মানে জোগায় না, পেটের ভাত জোটে না আরকি। তো এই জায়গার ক্ষেত্রে সাধারণত যারা গার্ডিয়ান আছে, অভিভাবক আছে, একটা ছেলে যখন স্কুল কলেজে কবিতা লেখা শুরু করে বা সাহিত্য চর্চা শুরু করে, তখন গার্ডিয়ান থেকে পাড়া প্রতিবেশী অনেকেই মনে করে যে ছেলেটা বোধহয় বাদের খাতায় চলে গেল। একে দিয়ে আর কিছু হবে না। হ্যাঁ, নেকা কথা বলবে, পাজামা পাঞ্জাবি পরে এই ঝোলা নিয়ে ঘুরবে এক ধরনের নেতিবাচক চিন্তাও সৃষ্টি হয়। এটা কি আসলে আমাদেরই তৈরি করা? আমরা আসলে যারা এরকম একটা মূর্তি আসলে তৈরি করেছি আমরা যারা লিখছি, এটা আমাদেরই তৈরি করে কিনা, এটা আপনার কি মনে হয়? বুঝান পারছেন? হ্যাঁ, দেখুন, সব জগতেরই একটা বহিরাঙ্গিক সত্তা থাকে, একটা আন্তরাঙ্গিক সত্তা থাকে। এবং শিল্প চর্চার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের মধ্যে একটা বড় অংশের তো এই বিষয়গুলো আছেই, যে বাইরের প্রকাশ বা নিজেকে সাজিয়ে তোলা বা কিভাবে উপস্থাপন করছেন সে বিষয়ে অনেক বেশি গুরুত্ব আরোপ করা। আর আপনি যেটা বললেন যে এই যে ধরুন ছেলেমেয়েরা একটু এই জগতে চলে গেলে পারিবারিক মানুষদের বা অভিভাবকদের কি মানসিক প্রতিক্রিয়া ঘটে বা তারা কিভাবে রিঅ্যাক্ট করেন, সেটা তো ডেফিনিটলি আমাদের আর্থসামাজিক পটভূমিকা খানিকটা দায়ী করে। বাবা-মায়েরা একটা চিন্তার মধ্যে থাকেন তার সন্তানকে নিয়ে, তিনি কিভাবে প্রতিষ্ঠা লাভ করবেন বা তার ভবিষ্যৎটা কিভাবে হবে।
হ্যাঁ, কারণ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এইটা তো একটা মা বাবার প্রথম চাহিদা হয়। তো কাজেই যে দিকগুলো আশঙ্কার হয়ে উঠতে পারে ভবিষ্যতে, শুধুমাত্র আপনি যেটা বললেন যে ন্যাকা ন্যাকা কথা বলবে বা সেই ব্যাপারটার জন্যই যে মা বাবার ভয় পান বা পাজামা পাজামি পরে ঘুরে বেড়াবে সেটার জন্যই যে ভয় পান সেটা নয়। এখানে মূল এটা ভয়টা সম্ভবত অর্থনৈতিক নিরাপত্তার ব্যাপারটা। অর্থনৈতিক এখানে একটা যেহেতু প্রতিষ্ঠার ব্যাপার, আমি সেই অনিশ্চয়তা। প্রশ্নটাই আপনার কাছে আসছিলাম যে আমাদের এই ভূখণ্ডে দক্ষিণ এশিয়ায় বলেন বা অনুন্নত দেশগুলিতে বলেন, সাহিত্য চর্চা করে বা সংস্কৃতি চর্চা করে পেট চালানো সম্ভব না, সংসার চালানো সম্ভব না, জীবন যাপন করা সম্ভব না, যেটাকে স্ট্যান্ডার্ড লাইফ যেটা যাকে বলে, যে একটা আহ জীবনযাপনের একটা সন্তোষজনক জায়গা থেকে নিজেকে চালনা করা, যাপন করা, জীবনটাকে যাপন করা, সেই অবস্থায় আমরা যেতে পারি না। সেক্ষেত্রে একটা ভয় থেকে যায়। আপনি যে এই যে আমাদের সাহিত্য, আমাদের যেখানে প্রাপ্তির কোনো আশা নেই, আসলে আমাদের তো খেয়ে পরে বাঁচতে হবে, আলটিমেটলি মানুষ তো বাঁচতে হবে। তো আমরা যখন বাঁচার ব্যাপারে আহ সাহিত্য থেকে কোনো কিছু পাচ্ছি না, তখন সাহিত্যটাকে আমাদের একটা ধরনের অপশনালের মতো হয়ে যায় না, যে না এটা আমাদের একটা বিকল্প রাখি, হ্যাঁ এটাকে যেটা চর্চা করে একটা যোগ্য জায়গায় তুলবো, সেই জায়গাটা থেকে আমাদের যারা সাহিত্য নিয়ে কাজ করি তাদের অবস্থানটা সরে আসে কিনা, এবং আমাদের সাহিত্যটা সেই কারণেই একটা সঠিকভাবে সাহিত্য যেটা একেবারে মান সম্পন্ন হচ্ছে কিনা, সেই জায়গাটা একটা ঘাটতি থেকে যায় কিনা উঠানো। না, এটা তো খুব ভালো একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন, আমরা বাংলা সাহিত্যে বিশেষ করে আমি ভারতবর্ষীয় প্রেক্ষাপটে বলবো, আমরা যাদেরকে এই মুহূর্তে কলকাতাতে যাদের সাহিত্য অনেক বেশি আমাদের চোখে আসে, নিয়মিত খুব গুরুত্বপূর্ণ পত্রিকা বা দৈনিক পত্রিকা বিভিন্ন মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার অন্যান্য ক্ষেত্রেও আমরা যাদেরকে খুব উজ্জ্বল মুখ হিসেবে পাই, দেখতে পাই, তাদের অনেকেই এমনকি আপনি যে সময়গুলো শক্তি চট্টোপাধ্যায়ের কথা বলছেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা বলছেন, এরকম আরো বহু মানুষ, আমার ব্যক্তিগতভাবে যিনি নাট্য শিক্ষক যিনি ছিলেন, তাদেরকেও দেখেছি অনেক সময় খুব লোভনীয় চাকরি বা পেশাগত হাতছানি সেগুলোকে ছেড়ে দিচ্ছেন, যারা চলচ্চিত্র পরিচালনা করেছেন, জীবনে খুব বড় চলচ্চিত্রকার হয়েছেন, আমাদের ভারতবর্ষীয় প্রেক্ষাপটে বলুন বা সারা আন্তর্জাতিক প্রেক্ষাপটেই বলুন, তাদের অনেককেই কিন্তু দেখা গেছে যে এই তার যে প্যাশন, তার আবেগের জায়গাটা, তার ভালোবাসার সাহিত্যের বা শিল্পের যে অঙ্গনেই হোক, সেটাকেই তিনি প্রাধান্য দিয়েছেন, রুটি রুজির মাধ্যম হিসেবে সেটাকেই বেছে নিতে চেয়েছেন, যাপনের মাধ্যম হিসেবেও সেটাকে বেছে নিতে চেয়েছেন। এই লড়াইটা করতে গিয়ে অনেকে প্রতিষ্ঠিত হয়েছেন। একটা সময়ে ওই দীর্ঘ দারিদ্র বা যে টানাপোড়েনের জীবন পেরিয়ে গিয়ে একটা সুস্থিত সুন্দর স্বচ্ছল জীবনে পৌঁছেছেন, আবার অনেকে পারেননি। এখন এই চ্যালেঞ্জটা যারা গ্রহণ করতে পারেন, সেটা তো একটা সাংঘাতিক, বলবো যে একটা ভালোবাসার বা সাফল্যের জায়গা, প্রাপ্তির জায়গা। আবার এটাও ঠিক আপনি যেটা বলছেন যে শুধুমাত্র যে এই জীবনের প্রতিষ্ঠিত হওয়া, খেয়ে বেঁচে থাকা, যেটা আমাদের বেঁচে থাকতে হবে, রুটি রুজির জোগাড় করতে হবে, একটা বাসস্থানের জোগাড় করতে হবে, সেই জায়গাটা যে শুধু শিল্প সাহিত্যই আজকে চ্যালেঞ্জের মুখে তা তো নয়, জীবনের যে কোনো মানে শিক্ষিত মানুষের কাছে এটা চ্যালেঞ্জ, যারা শিক্ষিত ততটা নন তাদের কাছেও চ্যালেঞ্জ। এখন রুটি রুজি একটা চ্যালেঞ্জ গোটা বিশ্ব জুড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে আলাদা করে শুধু শিল্পী সাহিত্যিক বা শিল্প সাহিত্যকে যারা ভালোবাসেন তাদেরকেই আলাদা করে বলা যায় না বা মেনশন করা যায় না। অনেকেই কিন্তু জীবনে, মানে ধরুন, অনেকে হয়তো ছোটবেলা খুব ভালোবেসেছেন যে তিনি চিকিৎসক হবেন, কিন্তু জীবন তাকে আবর্তনের মধ্য দিয়ে এমন জায়গায় পৌঁছেছে তিনি চিকিৎসক হতে পারেননি, হয়তো অন্য কোনো পেশায় গিয়ে তিনি প্রতিষ্ঠা পেয়েছেন, কিন্তু জব স্যাটিসফ্যাকশন বা নিজের ভালোবাসার জায়গাটায় পৌঁছে কিছু করার, সেটার তো একটা আলাদা তৃপ্তি থাকে, আনন্দ থাকে। খুব সত্যি কথা, আমি যেটা আপনাকে বললাম যে যেহেতু সাহিত্যে বা কবিতায় আমি একটু দেরি করেই আসা, অনেকটা দেরি করেই আসা, একটু একটু লিখেছি, কিছু কিছু পত্রিকায় প্রকাশ পেয়েছে, সেটা আলাদা বিষয়, কিন্তু একটু নিয়মিত কবিতাকে ভালোবেসে বা কবিতার চর্চা বা লেখালেখি করা, মানে অন্তত ভেতর থেকে একটা তাগিদ অনুভব করা, সেটা অনেক দেরিতে পাওয়া। সেই কারণে তার আগেই আমার একটা পেশাগত দিক নির্ধারিত হয়ে গিয়েছিল। তবে এটা খুব সত্যি যে আর্থসামাজিক প্রেক্ষাপট অভিভাবকদেরকে খুব একটা চাপের মধ্যে রাখে, সেজন্য আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষেরা, অন্তত আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়া বা ভারতবর্ষ বা বাংলাদেশ, এইসব জায়গাতে কিন্তু একটা মনোভঙ্গ বা স্বপ্নভঙ্গের মধ্য দিয়ে আমাদের অনেককেই এগিয়ে আসতে হয়, এগিয়ে চলতে হয়। সামাজিক মাধ্যমের ব্যাপারগুলোতে আসি। আপনি বললেন যে ফেসবুক আপনার লেখার একটা অন্যতম মাধ্যম। এই যে আমাদের প্রযুক্তি আমাদের সামনে একটা নতুন জায়গা করে দিয়েছে।
একসময় লিটল ম্যাগ ছিল, বা দৈনিক কাগজগুলো ছিল, সাহিত্যের কাগজ ছিল। এইগুলোই আমাদের চর্চার জায়গা ছিল। যে জায়গাতে আমরা খুব বেশি মানুষের কাছে পৌঁছতে পারতাম। কিন্তু সামাজিক মাধ্যম কিন্তু আমাদের অনেক মানুষের কাছে পৌঁছার সুযোগ করে দিয়েছে। কিন্তু তার সাথে আবার ভালোর সাথে আগাছাও আসছে। এই যে ভালো এবং মন্দ এই দুটো দিক নিয়ে আপনি কিভাবে ভাবেন, কি চিন্তা করেন যে ভালোটাই আসলে বেশি না খারাপ দিকটাই বেশি? কিভাবে ভাবেন আপনি পূজানুপাত? হ্যাঁ, আরেকটুখানি যদি প্রশ্নটা আরেকবার একটু করেন, আমি শেষের শব্দগুলো একটু শুনতে পেলাম না। মানে সামাজিক মাধ্যমের জায়গাটা বলছিলেন। হ্যাঁ, সামাজিক মাধ্যমে ধরেন সামাজিক মাধ্যমে আমরা আপনি Facebook দিয়ে আপনার Facebook এর লেখার ব্যাপারে আপনি ১ম এই উল্লেখ করেছেন। আজকে আমাদের একসময় আমাদের লেখার মাধ্যম ছিল, প্রকাশের মাধ্যম ছিল লিটল ম্যাগ, সাহিত্যের কাগজগুলো, দৈনিক কাগজ। এই তো। এর বাইরে কিছু ছিল না। কিন্তু সামাজিক মাধ্যম আমাদের একটা বিশাল জায়গাও খুলে দিয়েছে আমাদের। একদমই, একদমই। বিশাল বিশ্ব খুলে দিয়েছে। আমরা সব জায়গায় যুক্ত হতে পারছি। আমরা সবার সাথে মানে একটা আমাদের যুক্ত হওয়ার জায়গাটা অনেক বেশি। এই যে একটা বড় স্পেস পাওয়া আমাদের। কিন্তু এর সাথে আবার খারাপটাও আছে। যেহেতু আমরা সরাসরি নিজেরা করতে পারছি। ওই জায়গায় একটা সম্পাদনার ব্যাপার ছিল। এখানে মানে সম্পাদনাহীন শব্দ চলে আসছে। আমাদের মতো আমরা করছি। এই দিকটার ভালো এবং মন্দ দিক, ভালোটাই বেশি না এর মন্দ দিকটাই বেশি? সেটাই একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। বুঝানোর আপনি শেষে যে জায়গাটা বললেন যে একটা কবিতা হোক, সাহিত্য হোক, ছোট গল্প হোক, উপন্যাস হোক, একজন সম্পাদকের চোখের মধ্য দিয়ে বা একজন প্রুফ রাইটার বা এক সম্পাদক মণ্ডলীর মধ্য দিয়ে গিয়ে পরিশ্রুত হয়ে প্রকাশ পাওয়ার একটা যে জায়গাটা বলছেন, সেটা তো ডেফিনেটলি একটা দিক যেটা ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে সেই জায়গাটা অনুপস্থিত আছে। কিন্তু আমরা জানি যে ধরুন আমরা বিভিন্ন চলচ্চিত্রে অনেক সময়, যেমন সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে বা অন্যান্য অনেক চলচ্চিত্রকার বা শিল্প মাধ্যম অন্যান্য ক্ষেত্রে নির্মাণে আমরা দেখেছি যে একটা বিষয় থেকে আনকাট, অর্থাৎ অসম্পাদিত। আমরা কিন্তু খুব মনোগ্রাহী হয়ে থাকি, খুব আগ্রহী হয়ে থাকি যে এই যে নির্মাণটা হয়েছে তার আনকাট অবস্থাটা কি ছিল, এডিটিং এর আগে, সম্পাদনার আগে তার অবস্থানটা কেমন ছিল, প্রকৃতপক্ষে যখন শুট করেছেন কেমন ছিল। একইভাবে আমরা অনেক সময় কিন্তু রবীন্দ্রনাথের লেখা তো দেখেছি অনেক কাটাকুটি, একটা কবিতার তিনি যখন তৈরি করেছেন বা নির্মাণ করেছেন তাতে অনেক কাটাকুটি, অনেক শব্দ পরিবর্তন, অক্ষর পরিবর্তন। তো তার মানে প্রকৃত রূপটা তৃতীয় কোনো চোখ বা অন্য কোনো মানুষের সেই কবিতাটির ওপরে একজন কবি যে ভাবনা থেকে বা গল্পকার যে ভাবনা থেকে তার প্রথম রূপায়ণটা দেন, প্রথম লেখেন, তার ভেতর থেকে যেটা প্রথম বেরিয়ে আসে সেইটাকে কিন্তু ফেসবুক বা সোশ্যাল মিডিয়া দেয়। এর একটা দিক, কিন্তু একটা ভালো দিক। আপনি বলতে চাচ্ছেন যে একটা নির্জলা ব্যাপার আমরা দেখতে পাই। একজন কি লিখছেন সে মানে তার নিজেকে আমরা দেখতে পাই যে অন্যের হাত দিয়ে যেন ঠিক করে, হ্যাঁ, একেবারে পাচ্ছি আমরা তাকে। একদম। এটা যার ফলে আমাদের মানে বিবেচনা বা জাজ করে নিতে আমাদের কারণ সম্পাদিত হওয়ার জায়গাটা কিন্তু রয়েই গেছে। মানে ফেসবুকের পাশেও ধরুন তারা পত্রিকায় লেখা দিচ্ছেন, বই বেরোচ্ছে, সেখানে সম্পাদিত হচ্ছে। কিন্তু ফেসবুকে আমরা খানিকটা ওই একদম নির্জলা বা ডাইরেক্ট তাকে আনকাট অবস্থায় তাকে পাচ্ছি। একদম প্রকৃত ভেতর থেকে কি সেখানে হয়তো কোথাও বানান ভুল বা শব্দ প্রক্ষেপণে বা শব্দ সাজানোতে কোথাও এই যেটা আপনি প্রথমেই বললেন যে পাণ্ডিত্যের বিষয় ইত্যাদি, এগুলো রয়েছে। কিন্তু একজনকে একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন এবং কবি পাঠকের সঙ্গে বা পাঠক কবির সঙ্গে খানিকটা কয়েকটা শব্দের মধ্যে দিয়ে ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারছেন। এটা একটা দিক। শম্পা ভট্টাচার্য বলছেন যে উজান উপাধ্যায়ের কবিতা মানে প্রতি মুহূর্তে নিজেকে অতিক্রম করে যাওয়া। এই যে নিজেকে অতিক্রম করে যাওয়ার ব্যাপারটা, এই জায়গায় একটা প্রশ্ন রাখতে চাই। এই প্রশ্নটার সাথে একটা সম্পূরক প্রশ্ন রাখতে চাই রবীন্দ্রনাথ প্রসঙ্গে। আমাদের বাংলা সাহিত্যের একটা নির্দিষ্ট মাপকাঠি হলেন রবীন্দ্রনাথ। তার ধারণা হলো তার বিশাল আকাশটাকে অতিক্রম করে যাওয়া সম্ভব না, তার প্রচুর কাজ। আপনি যদি নিজেকে অতিক্রম করে যেতে পারেন, রবীন্দ্রনাথকে কেন অতিক্রম করা যাবে না? তার বিশালতাকে কেন চ্যালেঞ্জ করা যাবে না? এই ব্যাপারটা যদি একটু বলতেন। আসলে রবীন্দ্রনাথ বিশাল, রবীন্দ্রনাথ আকাশের মতো
এর থেকে অনেক বেশি কিন্তু রবীন্দ্রনাথের অন্য পরিচয় আছে। তিনি বিশাল, তিনি আকাশের মতো, তিনি আমাদের কাছে কোথাও একটা আমাদের অন্যান্য এই একই জগতে যারা লেখনী নিয়ে আছেন, কলম নিয়ে আছেন, তাদের কাছে একটা সামনের কোনো ব্যারিয়ার, একটা কোনো চ্যালেঞ্জ, তা কিন্তু আমার কাছে কোথাও মনে হয় না। আমার কাছে অনেক বেশি মনে হয় রবীন্দ্রনাথ আমার আমার অনুভূতিকে জাগিয়ে দেওয়ার, আমার দৃষ্টিভঙ্গিকে নাড়িয়ে দেওয়ার, বা আমাকে নিজেকে দেখতে যেন একটা পথনির্দেশক হিসেবে, বা আমারই ভেতরে বসে কোথাও আমাকে দেখানোর জন্য একটা নিয়ত ব্যস্ত একজন মানুষ, একটা অস্তিত্ব। কাজেই তাকে চ্যালেঞ্জ করাটা বা তাকে সামনে এবং নিজেকেও অতিক্রম করাটাও যে খুব সচেতন ভাবে কিছু নয়, সেটা পাঠকেরা মনে করেন তারা তারা তাদের মতো করে, আমার যারা লিখছেন বা যা লেখা বলেন, এরা আমার নিয়মিত লেখা পড়েন টরেন এবং সেখান থেকে তাদের অনুভূতির বিষয়। আমি যে আমাকে অতিক্রম করছি সেটা আমার নিজের বোঝার কোনো জায়গা থাকে না, কারণ আমি কি লিখেছি, পরের দিন কি লিখছি, আমি কি সেট আপ করলাম, তারপরে কিভাবে সেটাকে জাম করলাম, এই বিষয়গুলো কবির নিজের কোনো ভাবনা খুব পরিমাপ করবার জায়গা কিছু থাকে না বা মূল্যায়ন করার। রবীন্দ্রনাথকে আমি সামনে কোথাও দূরে সাজিয়ে, আমি অন্তত ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথের সঙ্গে প্রতিদিন কথা বলতে পারি এমন একজন যার সাথে আমি প্রতিদিন কথা বলতে পারি, ঠিক যেমন আমি আমার দাদুর সাথে কথা বলি, আমার ঠাকুরদার সাথে কথা বলি। খুব ছোটবেলা থেকে পরিবারের যে মানুষগুলোর সাথে বড় হয়েছি, বাবা মাকে দেখে বড় হয়েছি, কি ভাই বোনদের, দূরে যারা রয়েছেন আত্মীয় স্বজনের বা মাস্টারমশাই শিক্ষকদের পাশে, যাকে পরিবারে দেখিনি অথচ যার সাথে কথা বলেছি, রবীন্দ্রনাথ আপনার পরিবারের একজন মতোই মনে হয়। রবীন্দ্রনাথ হ্যাঁ, আপনার পরিবারের একজন মনে হয়। কিন্তু হ্যাঁ, আমার কারো ধারণা যে এই যে একান্ত মনে হওয়া বা কাছের মনে হওয়া, আপনি সবাই বুঝতে পারছে রবীন্দ্রনাথকে, এইটাকে অনেকে জনপ্রিয় ধারা বলেন, যেটাকে ধ্রুপদী সাহিত্য বলেন না। ধ্রুপদী সাহিত্য মানে যে সবার যে এই যে আপনার রবীন্দ্রনাথ আমার কাছের মানুষ, এই জায়গাটার বাইরের দূরের মানুষকে মানে ধ্রুপদী সাহিত্য বলা হয়, যে না একটু ভারী ভারী লিখবেন, সবকিছু বুঝতে একটু কষ্ট হবে। এই যে চিন্তা, জনপ্রিয়তা বা এই ধরনের ধ্রুপদী, এই যে এক ধরনের মানে দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া, এটা কি সাহিত্যের ভালো করছে না ক্ষতি করছে? দেখুন, ভালো করছে না ক্ষতি করছে, এই গোটা বিষয়টাই খুব তাৎক্ষণিক বিচার্য বিষয় হয়ে ওঠে না। এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে ভালো মন্দের বিচার, বুঝতে পারা না বুঝতে পারার বিচার, এই গোটা বিষয়টাই কিন্তু সবার হাতে ছেড়ে দেওয়ার একটা জায়গা। রবীন্দ্রনাথকে আজকে যে আমরা প্রথম অনুভব করেছি তা না তো, এই অনুভবের জায়গা আপনি যেটা বলতে চাইলেন যে আমরা কেউ বা আমি ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথকে কি করে অনুভব করবো, এটা আমার একেবারেই ব্যক্তিগত একটা অনুভূতি। তার সঙ্গে সময় কাটানো, তাকে নিয়ে সময় কাটানো, এই ব্যাপারটা কোথাও একটা মনে হয়েছে যে আমার জীবনের সংকটের মুহূর্তগুলো, ভালোবাসার ভালো লাগার মুহূর্তগুলোকে তাকে কোথাও পেয়েছি। তাকেই পেয়েছি তা তো নয়, আমরা সাহিত্যের বা শিল্পের বহু মানুষকেই কিন্তু পেয়েছি, এবং তারাও যে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে রবীন্দ্রনাথ প্রথম জায়গা নিয়ে নিয়েছেন এরকমটা কিছু নয়, এরকম কিছু নয়। এবং এই ভালো মন্দের বিচার করতে বসার জায়গাটাও কিছু নয়, এই গোটাটাই সময়ের হাতে ছেড়ে রাখা দরকার। কারণ আমরা যে সময়টায় বসে আজকে আলোচনা করছি, ধরুন দীর্ঘ 2 বছরের যে জীবন আমাদেরকে অন্তত একেবারে সামনে করে হাতে এখানে আমি মাঝখানে একটু ঢুকে যাই, এই যে রবীন্দ্রনাথ আপনার কাছে এলেন, এটা রবীন্দ্রনাথের গুণ না দোষ? না, আমি আপনাকে যেটা ভালো আর মন্দ বললাম, ঠিক একইভাবে গুণ বা দোষের জায়গা থেকেই দেখছি না। কোনোভাবে তিনি যুক্ত হয়েছেন, এটা তো যতটা না তিনি আপনি তো অস্বীকার করতে পারবেন না রবীন্দ্রনাথ আপনার কাছাকাছি একজন মানুষ, এবং রবীন্দ্রনাথকে ভালো লাগে বলেই আপনার কাছের মানুষ, ভালো না লাগলে সে আপনার কাছের মানুষ থাকতো না। না, একটু বলি বিষয়টা কিভাবে তৈরি হয়। এটা যেহেতু রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা হচ্ছে, তাই রবীন্দ্রনাথে আমরা বেশি কনসেন্ট্রেট করছি, এবং নিশ্চয়ই সেটা কনসেন্ট্রেট করার মতোই বিষয়। কিন্তু এই যে কাছের মানুষ হয়ে ওঠা তো একটা প্রক্রিয়া। আসলে আমরা যে পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে বড় হতে থাকি, সেখানে কোথাও আমাদের বাঙালি পরিবারে আমাদের মা বাবারা বা শিক্ষকেরা, আমরা যে প্রথম রবীন্দ্রনাথকে খুব বই পড়ে চিনি তা তো নয়, তার জন্ম তারিখ জানার আগেও তাকে কোথাও একটা জেনে ফেলি আমরা। আমি আরেকটু যোগ করছি, আপনি বই পড়ে জানেন না, কিন্তু রবীন্দ্রনাথের নাম শুনে আপনার পরিচিত, আপনার পরিবারের সবাই রবীন্দ্রনাথকে জানে, সে কাছাকাছি পরিবারের এসেছে, সেই ধারাবাহিকতা আপনার কাছে চলে এসেছে, ঠিক আছে। কিন্তু রবীন্দ্রনাথের জায়গায় যদি আপনার একটা দুর্বোধ্য কেউ রবীন্দ্রনাথ হয়ে, রবীন্দ্রনাথ তো পরিচিত তার লেখা দিয়ে, ব্যক্তি রবীন্দ্রনাথ তো কিছু না।
রবীন্দ্রনাথ একজন সাধারণ মানুষ, যদি লেখক রবীন্দ্রনাথ না হতেন, কবি বিশ্ব কবি না হতেন, তাহলে রবীন্দ্রনাথ একজন সাধারণ মানুষ। সেই ধারাবাহিকতা তার লেখা দিয়েই আপনার সাথে পরিচয়। এখন যদি রবীন্দ্রনাথ এমন লেখা লিখতেন যে আপনার বাবা ঠাকুরদা বা ঠাকুর মা তাদের মাথায় ঢুকতো না, সেই লেখা পড়তে ভালো লাগতো না, তাহলে কি রবীন্দ্রনাথ আপনার কাছাকাছি আসতে পারতো কিনা? হ্যাঁ, না, তখন 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 বিষয়টা যেমন আমি বলি, আমার মা বাবা তো বা আমার ঠাকুরদা তো জীবনানন্দ পড়ার সুযোগ পাননি সেভাবে, বা তারা আমার কাছে পৌঁছে দেননি। তা কিন্তু জীবনানন্দ কিন্তু আমার খুব প্রিয় একজন মানুষ হয়েছেন। বা আমার বা ঠাকুরদা বা দাদু বা পরিবারের মানুষেরা তো বিনয় মজুমদার পড়েননি, আমার তাকেও খুব ভালো লেগেছে। হ্যাঁ, বা তার সঙ্গে আমি খুব একাত্ম ফিল করি। সুতরাং এটা তাকে আমার কাছে পৌঁছে দেওয়ার একটা প্রক্রিয়া বা কিছু মানুষ থেকে গেলে হয়তো পৌঁছে যাওয়াটা সহজ হয়, তা না হলেও পৌঁছে কিন্তু যেতে পারে। সেখানে আমার নিজের তার কাছে পৌঁছে যাওয়ার প্রক্রিয়াটা কোনোভাবে ঘটে যায়, আমি পড়ার সুযোগ পাই, জানার সুযোগ পাই, ভালো লাগা তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, বা কাছের মানুষ তৈরি হয়। রবীন্দ্রনাথের মতো তো, রবীন্দ্রনাথের সঙ্গে কোনো আমি তুলনা করছি না, আবার পাশে যারা আরো অনেকে আমার খুব প্রিয় হয়েছেন, কাছের হয়েছেন, বা যাদের সঙ্গে আমি ভেতরে ভেতরে সময় কাটাই, যাপন করি। রবীন্দ্রনাথকে কেন তুলনা করছেন না? কেন রবীন্দ্রনাথ অতুলনীয় হবে? কেন তুলনা করবেন না? এই যে দ্বিধাটা, রবীন্দ্রনাথকে তুলনা করা না যাবে না না, আমি তুলনা রবীন্দ্রনাথকে না, অতিক্রম করা যাবে না, আমি তুলনা বোঝাতে পারছি না একটা না, কথা বলাই মানে একটা মানে সেফ জোনে না চলে না যাওয়া। না, রবীন্দ্রনাথের সাথে তুলনা করছি না, উনি থাক, না এই যে সেফ না না জোনে না যাওয়াটা কেন? না, কেন সেফ জোনে কমফোর্ট জোনে যাচ্ছি না, যাওয়া? একেবারেই সেফ জোনে যাচ্ছি না। আমি হয়তো বোঝাতে কথা ভুল করছি। আমি রবীন্দ্রনাথ না, আমি জীবনানন্দের সঙ্গেও কাউকে তুলনা করছি না, আমি বিনয় মজুমদারের সঙ্গেও কাউকে তুলনা করছি। এদের প্রত্যেকের একটা, আমি সাহিত্য মাধ্যমের কথা বলছি তাই হয়তো এদের নাম আসছে। যে কোনো শিল্প মাধ্যমেই এরকম কিছু অনন্য সত্তা তাদের কাজের মধ্য দিয়ে একটা জায়গা তৈরি করেন, তারা তাদের জায়গা থেকে অতুলনীয় এবং একক। কাজেই এটা আমি তো বললাম যে বাঙালি পরিবার, সমাজ বা আমাদের বড় হয়ে ওঠার সাথে কোথাও জড়িয়ে যাওয়া থেকে রবীন্দ্র, নজরুল বা কিছু মানুষের যে একটা অবস্থান বা তৈরি হওয়া, সেইটা খানিকটা আমাদের প্রতিদিনের জীবনযাপনে হয়তো বেশি প্রকট হয়, প্রতীয়মান হয়। তার মানে এটা এই নয় যে এদের পাশাপাশি আরো সাহিত্য বা শিল্পে আরো কৃতি মানুষেরা আমাদেরকে ঘিরে রাখছেন না, তারা অনেকেই ঘিরে রাখছেন, হ্যাঁ, ডেফিনেটলি। অনেকক্ষণ কথা হলো উজান উপাধ্যায়, আমরা প্রায় 42 মিনিট কথা বলে ফেলেছি। আচ্ছা আচ্ছা, কথায় কথায় অনেক সময় চলে গেছে। আপনার কবিতাই আমাদের শোনা হয়নি। এখন আমরা পরপর 5টা কবিতা শুনবো, আচ্ছা। একটানা। ঠিক আছে, আমি একটু ওই দু একটা বইও সঙ্গে আছে, দু একটা আমি মানে সরাসরি আমাদের আপনার নিজের ফেসবুকে বইয়ের আমার যে ব্যাপারে, পেজ। কবিতার হুম পরেই হুম, আপনার নিজের বইয়ের ব্যাপারে কথা বলবো। আগে কবিতা শুনে নিই। আচ্ছা আচ্ছা, হুম। খুব সাম্প্রতিক লেখা একটা কবিতা, 2-3 দিন আগেই একটা কবিতা, সেটা একটু পড়ি। ভিতরে ভিতরে খুব কাঁদি, চিৎকার করে কাঁদি, জানালার পাঁজর শক্ত করে আঁকড়ে ধরে রাখি সমস্ত দিন, পিঠ বাঁকিয়ে নষ্ট শিকড়খানা গুটিয়ে লুকিয়ে থাকি সমস্ত রাত। চারপাশে সাঁকো ভাঙছে, প্রেম ভাঙছে, তছনছ হয়ে যাচ্ছে স্কুল। ছবির ভিতরে উঁকি দিই, ছবির বাইরে উঁকি দিই, যত রং যত সুর সবাই ফাঁপা উল্লাসে মাতে, সবাই অসুখ চেপে, সবাই সুখের ছদ্মবেশে। ভিতরে ভিতরে শুধু মরি, ভেঙে চুরে তছনছ হই, রাষ্ট্র ভাঙে, ধর্ম ভাঙে, হাঁড়ি ভাঙে, মাটি চৌচির। অসহায় দেখে চলি একা, দেখে যাচ্ছি জন্ম জন্ম ধরে, জল শুকোয়, বৃষ্টি বেহাত, বিপন্ন মেঘ, ঘর ভাঙছে, বারান্দারা ছিন্ন ভিন্ন ব্ল্যাকবোর্ড, সার্কুলার, খুব শাসন, অন্ধ সাজ, খুব সাজা, ফুলবাগান গয়না গায়ে, ঋতুর ঢাক মুমূর্ষু, দেশ বাঁকা, গোড়ায় ফাঁক, রাজা বোকা, রাজা চালাক, চিবিয়ে খাক হাড় পাঁজর, খুব কাঁদি, নষ্ট হই, ভিতরে ভিতরে মরে যাই,
একজন কবি আমি, পৃথিবীর সবচেয়ে মেধাবী কসাই। পরপর যদি বলার ব্যাপার হয় তাহলে পরের একটা কবিতা বলি। অন্ধকারের গন্ধ মেখে বিষণ্ণতা আকণ্ঠ পান করি, জাহাজ শরীর বন্দরে শোয়ে নৈশব্দের রং মাখে জল পড়ি। শীতল আরণ্যকের চোখে উষ্ণতা রোজ বিপন্ন হয় শোকে, ঘোর নিরুপায় বসন্ত মেঘ বৃষ্টি ঋণের অসঙ্গত ঝোঁকে। এ যাত্রা কেউ ফিরিয়ে নেবে এমন গভীর উল্লাসে নেই সারা, হাজার তারার রাত কাহিনী গোপন অসুখ ছড়িয়ে তন্দ্রাহারা। তিন নম্বর কবিতাটি পড়ি। অনন্ত সংসারে আমি সারাক্ষণ ধন্দে পড়ে আছি, সংশয় ধোঁয়াশা খুঁড়ে সন্তান আর জমা খরচ দেখি। অপার থেকে ধাপে ধাপে নামতে থাকি মাটির অতল ফুঁড়ে, যা দেখেছি গাছ নারী মাছ জল হাওয়া আর আধার স্তনে বিকল্প ঠোঁট কুসুমি মরশুম, রহস্য প্রেমিকা সিঁড়ি এ নিয়েই রোজ লিখি অন্তহীন ঘুম। এই নিয়ে তোলপাড় শান্ত স্থির জন্ম মৃত্যু চুমুতে যতটা ক্ষত মেলে, আমার কি যায় আসে কার কোনটা ঠিকানা আসলে। আর কে কোথায় কেন কি হয়েছে এ গোলক ধাঁধায়, আমি মরছি এই অলিকে অমৃত বিষ নষ্ট উষ্ণতায়। অনন্তে গৃহ নিয়ে কি ফাঁপড়ে পড়েছি ভাস্কর, পালিয়ে বাঁচবো ভেবে বাঁচতে খুঁজি দগ্ধ নদীর ডানা। অনন্তের মহৎ নেশা তুচ্ছ অবান্তর, বাঁচা শুধুই বাহানা। চার নম্বর কবিতা একটু দেখে নি। হ্যাঁ, কতটা লুকোলে আমি সবচেয়ে বেশি উজ্জ্বল, কতটা গোপন জ্বর প্রকট শীতের মতো আহ্লাদি বরফ শীতল, কতটা গভীর ডুব স্পর্শের নিকটগামী, কত দূরে চলে এলে সবচেয়ে কাছে যাই আমি। এইসব ছায়া নিয়ে কাটাকুটি খেলে যায় কথা, সবচেয়ে বেশি জোরে চিৎকার করে নীরবতা। একটি শব্দ নেই যার কাছে অধিকার রাখি, কতটা দিয়ে ছোঁয়ালো যা পেয়েছে অন্ধ জোনাকি। শোনো বলি বলো শুনি, এভাবেই ছোঁয়াছুঁই রীতি, কিছু না লিখেই প্রেম শেষ রাতে লেখে শুধু ইতি। পঞ্চম কবিতা খুব সম্ভবত বলছি আমি। এই কবিতাটি ঠিকানা দাও। ঠিকানা দাও বই পাঠাবো, ভয় পেও না আমার লেখা পাঠাবো না। যেসব লেখা তোমার জন্য লিখে গেছেন শক্তি, সুনীল, প্রণবেন্দু, নির্মলেন্দু লিখে গেছেন, রুদ্র শহীদুল্লাহ কিংবা হেলাল হাফিজ, সেসব গ্রন্থ তোমায় দেব, ঠিকানা দাও। এবার শীতে বই পাঠাবো, যেসব কথা তোমার জন্য লিখবে বলে হাজার কবির জন্ম নেওয়া, শহর গঞ্জ নদীর দুপার শেষের স্টেশন মিছিল প্লাবন, সকাল শিশির কুয়াশা কাচ মাঝুর দেরাজ বেহাল সময় নষ্ট মহুল, গানের চিরাগ হরিদ্রাভ, ঠিকানা দাও বই পাঠাবো। মৃত চিঠির পিঠোপিঠি ফাঁকা ড্রেসিং ঘর,
স্মৃতির সিঁড়ির জমাট বাষ্পে জানলা ঘেঁষা একলা পাখি, ভীষণ শীতে আলিঙ্গনের রডোডেনড্রন, উষ্ণ কণ্ঠ, চুমুর চুমুক, অ্যালবামে যার ছবি উধাও, 20 বছর, ঠিকানা দাও, বই পাঠাবো, একলা পড়বে তোমার কথা, শ্রাবণ গাথা, বৃষ্টি শরীর, ভিজে ঠোঁটের বিষণ্ণ রাত, লগ্নভ্রষ্ট পাহাড় প্রবাস, রবীন্দ্রনাথ পাঠিয়ে দেব, বনলতা, ঝরা পালক, সাতটি তারার তিমির দেব, পাঠিয়ে দেব প্রেমের মিত্র, বিনয়, মলয়, শঙ্খ, মৃদুল, শ্রীজাত চাও, সুভাষ, বিভাস পাঠিয়ে দেব, মেঘ, বিনায়ক পাঠিয়ে দেব, আমার একটা ভাঙা কলম পাঠিয়ে দেব, ওদের সবার বই পাঠাবো, আমার একটা ফাটা বাঁশি পাঠিয়ে দেব, ওদের সবার বই পাঠাবো, আমার একটা বিভৎস প্রেম পাঠিয়ে দেব, সোনার মাছি, অলিক চাবুক পাঠিয়ে দেব, কাছের মানুষ পাঠিয়ে দেব, হলদে গোলাপ পাঠিয়ে দেব, ঠিকানা দাও, এক গাদা বই, অসংখ্য বই, যেসব লেখা তোমায় নিয়ে পাঠিয়ে দেব, সেসব শুধু ওদের লেখা, ঠিকানা দাও, ওই প্যাকেটে আমার একটা অকেজো মন পাঠিয়ে দেব, আমার একটা পাথর হৃদয়ে পাঠিয়ে দেব, ঠিকানা দাও, দেরি হলে নিজের লাশটা প্যাকিং করা কঠিন হবে, ঠিকানা দাও। ধন্যবাদ, চমৎকার লেখা। প্রশ্নে যাই, এই যে ঠিকানা দাও শেষ লেখাটা, উজান উপাধ্যায় তিনি কবিতা লিখেন, কবিতার কাছে প্রশ্ন করতে চাই, ঠিকানা দাও কেন কবিতা হয়ে উঠলো? কবিতা হয়ে উঠলো কিনা সে বিচার সত্যি কথা সেভাবে করিনি। আমি যেভাবে ভাবি বা দেখি আমার সমস্ত কাজ, এমনকি আমার শিক্ষকতা, আমার পড়ানো, আমার ছাত্রছাত্রীদের সঙ্গে আমার সময় যাপন, তাদের ভেতরটাকে দেখার চেষ্টা করা, তাদের চাওয়া পাওয়া, তাদের কষ্ট যন্ত্রণা, কি করে তাদের জন্য একটা সুন্দর পরিবেশ, সুন্দর জীবন তৈরি করা যায়, এই সবটা, বাজার, সংসার, প্ল্যাটফর্ম, স্টেশন, আমার সন্তানের সঙ্গে আমার সময় কাটানো, তাকে নিয়ে তার আহ্লাদের জগৎ তৈরি করে, গোটাটা সমস্ত প্রক্রিয়া, আমার বন্ধু, আমার প্রীতি, প্রেম, ভালোবাসা, সব জায়গার মধ্যে কোথাও একটা আমি এরকম একটা খুঁজি বা একটা অন্বেষণে থাকি। অর্থাৎ আপনার যাপিত জীবন, আপনার যাপিত জীবনটা তুলে আনেন আপনি আপনার লেখায়। কিন্তু কবিতার একটা জায়গা আছে যেটা মানে কবিতার একটা ব্যাপার আছে যেটা গল্পে বা উপন্যাসে খুব একটা নেই। স্ট্রাকচার আছে কবিতার, একটা ব্যাকরণ বদ্ধ এবং বিদ্ধও বলতে পারেন, যে ব্যাকরণ তাকে বিধে আছে। এই যে একটা জায়গা, এর বাইরে কবিতাকে যদি আপনি তুলে আনেন, সেটা কি কবিতা হিসেবে দাঁড়ায় কিনা, সেই ব্যাপারটা আপনার এই ব্যাকরণগত দিকটা, আপনার মাত্রা ছন্দের যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোর বাইরে কবিতা হয়ে ওঠে কিনা, সেই প্রশ্নটা একটা রাখছি আপনার। একটুখানি আমার ব্যাটারিটা প্রবলেম দিচ্ছে। হ্যাঁ, যেটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, এই গঠনগত বা নির্মাণের দিক, এগুলো নিয়ে অনেকে কাজ করেন কবিতা বা সাহিত্যের অন্যান্য ক্ষেত্রে। বিশেষ করে কবিতায় তো আপনি অবশ্যই ছন্দ বা বিভিন্ন বিষয়, বিভিন্ন ব্যাকরণগত দিক আছে। তো আমার খানিকটা না সেগুলো নিয়ে একটু মাথা ব্যথা কম। আমি খুব বেশি সেগুলো নিয়ে যে খুব চিন্তিত থাকি, খুব ব্যগ্র থাকি যে আমার এই কবিতাটি কতটা সেই ছান্দিক ব্যাকরণকে মেনে গেল, উত্তীর্ণ হলো কিনা, সমালোচক কি বলবেন, সাহিত্য বিশারদ কি বলবেন, খুব একটা মাথা ব্যথা নেই এগুলো নিয়ে। এবং যেটা এই যে বই প্রকাশ পাওয়া, হ্যাঁ, বা একটা ভালো লাগা কাজ করে যে আমি যে কাজটা করেছি সেটা কোথাও একটা ধরা থাকলো, এক জায়গায় থাকলো, কেউ হাতে নিয়ে উল্টাচ্ছেন, ভালো লাগা থাকে। খুব বেশি সচেতনতা আমি জানি না, আমার হয়তো হয়ে ওঠে না। কিছু বই বা প্রকাশ পেয়েছে বা কিছু পত্রিকা লেখা প্রকাশ পেয়েছে, একটা ভালো লাগা বা একটা ইচ্ছে কাজ করেছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে খুব বেশি সচেতনতা আমার এগুলো নিয়ে কাজ করে না। আমার মনে হয় আপনি একজন শিক্ষক, এই জায়গা থেকে বলতে চাই, শিক্ষকের কাজ হলো শিক্ষা দেওয়া, সঠিক জিনিসটা শেখানো। সেই জায়গা থেকে আপনার এই চিন্তায় একটা বৈপরীত্য থাকে না, যে না আমার একটা সঠিক বিষয় যেটা স্বতঃসিদ্ধ নিয়মে, যেটা রবীন্দ্রনাথ লিখে গেছেন, শক্তির কথা বললেন, উনি লিখেছেন, কেউ কিন্তু ব্যাকরণের বাইরে খুব একটা যে এসেছেন এমন যারা বিখ্যাত, যারা, তাদের খুব বেশি মানে উদাহরণ দেওয়া যাবে না।
তো সেই ক্ষেত্রগুলোতে আপনি একজন শিক্ষক হিসাবে যেটা আপনার শুদ্ধতার প্রশ্ন একটা আছে, বিশুদ্ধ একটা ব্যাপারে প্রশ্ন আছে, সেই জায়গায় কি একটু কনফ্লিক্ট করে না? একটু বৈপরীত্য দেখা দেয় কিনা? হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে তাদেরকে যে এই যে শুদ্ধ জীবনের খোঁজ দেওয়া বা শুদ্ধ সঠিকতম জায়গা একটা শিক্ষাগত অঙ্গনে, সেটার একটা পরিবর্তনশীলতাও তো আছে। ধরুন আমি যেখানে বিজ্ঞানের ছাত্র ব্যক্তিগতভাবে ছিলাম, আমাদের যখন ৮০ সালের যারা ছাত্র, তারা পারমাণবিক গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার বা স্পেস সায়েন্স সম্পর্কে সেই সময় শিক্ষকরা যা বলেছেন, পরবর্তীতে তা পরিবর্তিত হয়েছে। তাদেরই ছাত্ররা আবার যখন পরবর্তীতে শিক্ষকতার জায়গায় এসেছেন, তখন কিন্তু তার নিজের শিক্ষকের শিখিয়ে যাওয়া একটা কোনো বিষয়কে অন্যভাবে উপস্থাপিত করেছেন, বৈপরীত্য দিয়ে উপস্থাপিত করেছেন। তার মানে এটা এই নয় যে তার আগের শিক্ষক ভুল শিখিয়েছিলেন, তিনি সেই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেটাকে সত্য বলে পেয়েছিলেন, জানতে পেরেছিলেন, সেটা শিখিয়েছেন। পরবর্তীতে পরিবর্তিত হয়েছে সে ধারণা। আমাদের গোটা বিশ্বজগৎ পরিবর্তিত হয়, প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো একটা নির্দিষ্ট নিগড়ে বেঁধে আমার ছাত্র বা শিক্ষক ছাত্র যাকে দর্শক খুব সম্ভবত ওনার নেটওয়ার্ক সমস্যা করছে, বা ওনার যে ডিভাইস দিয়ে উনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, সেই ডিভাইসটার ব্যাটারি সমস্যা করছে। দেখি উনি ফিরলে অবশ্য আমাদের আলোচনার শেষ পর্যায়ে, আমাদের সময়ও হাতে খুব বেশি নেই। আমরা মোটামুটি কথা বলেছি উজান উপাধ্যায়ের সাথে। তো উনার কথা জেনেছি, তার চিন্তা জেনেছি, তার কবিতাও শুনলাম আমরা, পরপর ৫ টা কবিতা। দেখি উনি ফিরলে আমরা শেষ করব আসলে এই অনুষ্ঠানটা এখন। উনি ফিরলে আমরা কথা বলে, আর হয়তো তার বইয়ের ব্যাপারগুলো আমরা জানতে চাবো, যে বই কি অবস্থায় আছে। আসলে কবিতার অনেকেই কবিতার বিষয়টা নিয়ে অনেক কথা বলেন, বলতে চান। এক ধরনের কারো মধ্যে এক ধরনের একগুঁয়েমি কাজ করে, যে না, আমি যা লিখলাম তাই কবিতা। আমি যা বুঝি তাই কবিতা। আমার যে অনুভব করি তাই কবিতা। তাহলে তো আমি যা লিখি তাই যদি কবিতা হতো, তাহলে তো আলাদা কবিতা হিসেবে নাম দেওয়ার প্রশ্ন থাকতো না। কবিতা, কবিতা হতে হবে। কবিতার জায়গায় কবিতা যেতে হবে। তার গঠন হতে হবে, তার শরীর তৈরি করতে হবে। কবিতাকে যদি আমি নারীর সাথে তুলনা করি, তাহলে সুন্দরী নারী যেভাবে হয় শারীরিক গঠন, সেইভাবেই গঠনটা করে তুলতে হবে। একটা সুস্থ শরীর যদি আমি চিন্তা করি, তাহলে সমস্ত গঠনটাই ঠিক থাকতে হবে। হাত নেই, পা নেই, কখনো মাথাই নেই, তাহলে এই শরীরটা আকর্ষণের জায়গা থাকবে না, সেটাকে শরীর বলা যাবে না। কিন্তু খারাপ শোনা যাবে, কষ্ট মনে হবে। কিন্তু প্রতিবন্ধী কেউ স্বাভাবিক কিন্তু নয়। তাদের আমরা বিশেষ বলি, স্বাভাবিক কিছু নয়। আমরা মানবিক দিক থেকে মানুষের প্রতিবন্ধিতা মেনে নিতে পারি, কিন্তু সাহিত্যের সব প্রতিবন্ধিতা মেনে নেওয়া একটু কষ্ট। উনি খুব সম্ভবত উনার না, ফিরছেন, উজান উপাধ্যায় ফিরছেন আবার। উনি আমাদের সঙ্গে আবার যুক্ত হয়েছেন, আমরা নিচ্ছি তাকে। আমাদের সময়ও প্রায় শেষ, উজান উপাধ্যায়। হ্যাঁ, আসলে আমার একটা যান্ত্রিক গোলযোগ হলো, ল্যাপটপের হ্যাঁ, চার্জটা হঠাৎ আমি চলে বলে গেছে। নিয়েছি যে আপনার বোধহয় চার্জ শেষ হয়ে গেছে। হঠাৎ করে চার্জটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো আরেকটা আমি আবার হ্যাঁ। মোবাইলে আর কি একটু তাড়াতাড়ি করে সংযুক্ত হলাম। আচ্ছা, আমাদের সময়ও শেষ। আমাদের হাতে হুম, মাত্র হুম। ৫০ সেকেন্ডের মতো সময় আছে। আচ্ছা, আচ্ছা, এই আচ্ছা। সময়ের মধ্যে আপনার শেষ কথা জানতে চাচ্ছি অংশমালীর দর্শকদের উদ্দেশ্যে, যে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন আরকি। উজান উপাধ্যায়। হ্যাঁ, ওই যেটা শেষ প্রশ্নটার উত্তর দিচ্ছিলাম, সেটাই যে আমাদের জীবন তো পরিবর্তনশীল। ওটা দিয়ে কি যাওয়া যাচ্ছে? তাহলে এটা অফ করে। তো আমাদের বন্ধ করতে হবে, দুটো একসাথে যাবে। হ্যাঁ, যেটা বিষয় যে ওই
এই নিয়ত মানে সত্য মিথ্যা বা ভুল ঠিক ভালো মন্দ, এই সাফল্য অসাফল্য, এই গোটা বিষয়টা তো খুব পরিবর্তনশীল আর কি। এগুলো নিয়ে খুব নিশ্চিত শেষতম কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো জায়গা নেই। আমাদের আমাদের লেখাগুলো বা কবিতাগুলো কোনো নির্দিষ্ট ব্যাকরণের মাপে আটকে গেল না, তার থেকে বেরিয়ে আসবে। আমাদের আমাদের মূল্যায়ন ইতিবৃত্তান্ত পাঠক কিভাবে দেখবেন, প্রত্যেকের নিজস্ব পার্সপেক্টিভে দেখবেন, এবং তারপরে একটা সময় এগুলো সবটা ফুরিয়ে যায়। তার সেই ফুরিয়ে যাওয়ার পরেও যদি কোথাও কোনো রেশ থেকে যায়, সেই থেকে যাওয়াটা আর আজ জীবনানন্দ নেই, তবু আছেন। আবার অনেকেই লিখতেন হয়তো নেই। এই নেই আছি নেই আছির এই দ্বন্দ্বের মধ্যে কোথাও একটা, এই আবর্তের মধ্যে কোথাও একটা আমাদের অস্তিত্বকে আমাদের নিয়ত উপলব্ধির একটা চেষ্টা, এইটুকু। এই ভালোবাসা, অংশুমালী ভালোবাসা দিয়েছে বহুদিন থেকে। অংশুমালীতে বিভিন্ন সময় লেখা প্রকাশিত হয়েছে। জুবেন সন্ধি সাহেব বা আজকে কাকুন রেজা সাহেব ভাবে আমাকে সুযোগ দিলেন কিছু কথা বলার, কিছু দ্বন্দ্বের মধ্যে, এবং আমার জন্য আগামীতে আরো বেশি আত্ম উপলব্ধির জায়গা, নিয়ত একটা চিন্তনের মধ্যে উঠে যাওয়া, ছাত্রছাত্রী নিয়ে একটা সময়। ভালো থাকুন সকলে। নতুন বছর একটা এসেছে 2022, একটা সংকট কালের মধ্য দিয়ে আমাদের চলা। সবার ভালো হোক, সুন্দর হোক। একটা একটা দ্বন্দ্বের মধ্যে, একটা দ্বিধার মধ্য দিয়ে কিছু স্মৃতি, কিছু পৌঁছে যাওয়া বা কিছু অনিশ্চিত, এর মধ্য দিয়ে সবাই জড়িয়ে থাকুক একটা গ্রন্থিতে। আবার হয়তো সেই গ্রন্থি থেকে কোনো একটা বিচ্যুতিও ঘটে যেতে পারে যে কোনো সময়। এইটুকু, সবাই ভালো থাকুন। আপনার আপনার প্রতি আমার শ্রদ্ধা রইল, ভালোবাসা সকলকে। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা উজান উপাধ্যায়, অংশুমালীকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, ক্ষণকালকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা শুনলেন উজান উপাধ্যায়ের কথা। বিচারের ভার আপনাদের উপর। আমাদের আজকের সময় শেষ, বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। নতুন বছর আমরা যে প্যান্ডেমিকে ছিলাম, যে আতঙ্কে ছিলাম, সেই আতঙ্ক আশঙ্কা কেটে যাক, এই আশাবাদ নিয়ে শেষ করছি এবং আগামী অনুষ্ঠানের আগাম আমন্ত্রণ জানাই। আবারও ধন্যবাদ সবাই।